আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও অ্যানাদার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ন্যারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সো ইনশাল্লাহ সবাই একটু দ্রুত আমাদের এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাও অ্যান্ড আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। তো ইনশাল্লাহ আমি টপিকটা নিয়ে এখন আলোচনা শুরু করব। সো একটু সবাইকে দ্রুত রেসপন্স করতে হবে, একটু তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও ক্লাসটিতে। ওকে, তোমরা একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমাকে জানাও যে ঠিকঠাকভাবে আমাকে শোনা যাচ্ছে কিনা। তো একটু দ্রুত আমাকে জানিয়ে দাও। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। ইনশাল্লাহ এখনই আমরা ক্লাসটা স্টার্ট করব। আর তোমাদের গতকালকে কিন্তু ক্লাস ন্যারেশনের ফার্স্ট পার্ট পড়িয়েছি। তো ইনশাল্লাহ আজকে দ্বিতীয় পার্ট পড়ার পরে এবার আমরা সরাসরি পরের ক্লাসটাতে প্যাসেজ ন্যারেশন শিখব। ওকে, সো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হও। এই ন্যারেশন তিনটা পার্টে তোমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। তিনটা পার্ট যদি তোমরা ঠিকঠাক ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারো, তবে আমি গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারি তোমরা ইনশাল্লাহ ন্যারেশনে আর তোমাদের কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো এই জন্য কী করতে হবে, তোমার ফার্স্ট অফ অল এই ন্যারেশনের টপিকগুলো ভালো মতো বুঝতে হবে, নোট করতে হবে। ঠিক আছে, এটাই। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমাকে কমেন্টে জানাও যে আমাকে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা। ওকে, সবাই একটু দ্রুত জানিয়ে দাও আমাকে। সবাই একটু দ্রুত জানিয়ে দাও। আলহামদুলিল্লাহ অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছো। তোমরা যেহেতু আমাদের ক্লাসটা একদম শুরুর দিকে, সবাই একটু চেষ্টা করো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদেরকে একটু মেনশন করা, হ্যাঁ, যাতে তারাও ক্লাসটিতে যুক্ত হয়, অথবা তোমরা চাইলে কিন্তু ক্লাসটা শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, সো আমি একটু কম্পিউটারে একটু শেয়ার দিচ্ছি, সবাই যুক্ত থাকো। ইনশাল্লাহ এখনই আমরা আলোচনাটা শুরু করব। সবাই দ্রুত একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। অনেককে কিন্তু গতকালকে ক্লাসটি এত সুন্দর একটা ক্লাস নিয়েছিলাম তোমাদের এবং এত সুন্দর টপিক তোমাদেরকে পড়িয়েছিলাম, বাট শেষে এসে তোমরা কিন্তু কয়েকজনে ক্লাসে ছিলে না। সো এটা খুবই খারাপ বিষয়। সো অবশ্যই আশা করছি সবাই ক্লাসে শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, তাজিলা ইসলাম আসফি কমেন্ট করেছো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইয়াতাকুম সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম এবং বলেছো কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? উম্মে মাসাকিন মাহা সালাম দিয়েছো, আশিকুর সালাম দিয়েছো। সব ঠিক আছে ভাইয়া। ওকে, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো কালকে টপিকটা তো তোমরা ক্লিয়ার করেছো তাই না? একটু কমেন্ট করে জানাও কালকে কি টপিকটা ক্লিয়ার হতে পেরেছো কিনা, এবং গতকালকে টপিকে কোনো কিছুতে তোমাদের যদি প্রশ্ন থাকে সেটা আমাকে করতে পারো। ঠিক আছে, আর তোমাদের যেটা বলি আর কি, এই যে আমাদের এখন যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। ঠিক আছে, সো এটাই। একটু সবাই সবার টাইমলাইনে শেয়ার করো ক্লাসটা। ওকে, সবাই সবার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করো যাতে তোমাদের যারা ফ্রেন্ডরা রয়েছে সবাই দেখার সুযোগটা পায়। ওকে, আচ্ছা, তো আমি আর তোমাদের 1 মিনিট টাইম নেব। 1 মিনিট পরে আমি আলোচনা শুরু করব। ঠিক আছে, তো আজকে ন্যারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, ডিসকার্ড করে দিতে হবে, এটাতে শেয়ার অ্যান্ড এটাতে শেয়ার। আমি কয়েক জায়গায় শেয়ার করে দিচ্ছি, তোমরাও অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। আজকে ন্যারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সো ওকে, নুসরাত জাহান,
যুক্ত হয়েছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম আপু। এবং উম্মে মাসাকিন মাহা, তুমি আমাদের ক্লাসটা শেয়ার করেছো, ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। সবাই যারা আছো সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা, ওকে। তারপর মেহের জাহান যুক্ত হয়েছো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, গুড। তো চলো আমরা শুরু করি। আমরা কিন্তু গতকালকে ন্যারেশন নিয়ে যে বেসিক বিষয়গুলো, অর্থাৎ ন্যারেশন কত প্রকার, ন্যারেশন মানে কি, এটা কিভাবে কাজ করে, এগুলো কিন্তু সব কিছু আমি গত ক্লাসটিতে করিয়েছি। যারা ক্লাসটা করে না অবশ্যই ক্লাসটা করে নিবা। তো আজকে যে পার্টটা করাবো, আমি কিন্তু তোমাদের বলেছি যে ন্যারেশন মূলত সেন্টেন্সের উপর ভিত্তি করে হয়। ওকে, তো সেন্টেন্স কয় প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, তারপর হচ্ছে তোমার ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। হয়তো একটু ভিডিওতে সমস্যা দিচ্ছে, দাঁড়াও একটু 1 সেকেন্ড করো, তোমরা ওয়েট করো, ঠিক হয়ে যাবে এখন। ওকে, ইয়াতাকুন ডান, ইয়াতাকুনও শেয়ার করেছো। ওকে, অসংখ্য ধন্যবাদ আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা। তো সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এই 5 প্রকার সেন্টেন্সের উপর ভিত্তি করেই কিন্তু কি হবে বলো তো, ন্যারেশন চেঞ্জ হয়। তো আমরা এই 5 প্রকার, এই 5টা সেন্টেন্সকে আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? 2টা ভাগে। কয়টা ভাগ? 2টা ভাগ। একটা ভাগ ছিল, একটু দেখাই তোমাদের, একটা ভাগ ছিল শুধু তোমার হচ্ছে কি নিয়ে, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভাগ। আর একটা ভাগ হচ্ছে আমি বলেছি যেটা আজকে করাবো, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপর হচ্ছে অপটেটিভ, তারপর হচ্ছে এক্সক্লামেটরি। এই 2টা পার্ট, এই 2টা পার্টের মধ্যে থেকেই মূলত তোমাদের সম্পূর্ণ ন্যারেশন আসে, এবং সেটা সিঙ্গেল ন্যারেশন হোক আর সেটা প্যাসেজ ন্যারেশন হোক, সবকিছু কি এই 5টা ফর্মুলা, এই 5টা সেন্টেন্সের মধ্যে আসবে। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে মূলত যে টেন্সের উপর যে ন্যারেশনগুলো, সেগুলোই হচ্ছে মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন। এবং টেন্সের কয়টা? 12টা ন্যারেশন, যেটা আমরা গতকালকে শিখেছি। তো আজকে শিখবো কোনগুলো? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 4টা সেন্টেন্সের উপর। তাহলে কিন্তু আমাদের ফুল A to Z ন্যারেশন শেষ। এরপরে যেটা হবে প্যাসেজ ন্যারেশন, কিভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড থেকে মূলত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট হয়, সেটা আমরা পরের ক্লাসে শিখবো। এবং দেখবা তোমার ন্যারেশন পানির মতো সহজ, যদি এই ক্লাসগুলো খুব ভালোভাবে শেখো। আমি কিন্তু তোমাদের কয়েকবার বলছি যে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি খুব সুন্দরভাবে তোমাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। এখন এখানে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবা, কমেন্টে জানাবা, বা অথবা ক্লাস শেষেও তোমরা কিন্তু আমাকে পার্সোনালি মেসেজ করেও জানাতে পারো যে স্যার গত ক্লাসে এইটা বুঝিয়েছিলেন, এটা স্যার এটা এভাবে হয় কেমনে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন, আমি কিন্তু তোমাকে ভয়েস দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট তোমাকে শিখতে হবে, তোমার জন্য সব কিছু আছে, এখন কথা হচ্ছে তুমি সেটা ধরে রাখতে পারো কিনা, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। নাবানাহার বলছো, হ্যাঁ নাবানাহার, তুমি যেটা বলছো আপু, ইনশাল্লাহ আমি হচ্ছে যেটা করেছি, আমি আসলে 3 দিন অসুস্থ ছিলাম, তারপরে গতকালকে একটু বেশি অসুস্থ ছিলাম, আজকে অসুস্থ, তারপরে ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। নাবানাহার, তোমাকে যেটা আমি বলে দিলাম, আগামীকালকে তোমাদের সলভ ক্লাস নিব, হ্যাঁ, আমি গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ, এই ক্লাসের পরেই গ্রুপে জানাবো। এবং তোমাদের সলভ ক্লাস ইতিমধ্যে 2টা নিয়েছি, এবং আরও টোটাল 12টা পয়েন্ট, তো তোমাদের 12টা পয়েন্টের মধ্যে 2টা পয়েন্ট সলভ ক্লাস শেষ, এখনও 10টা পয়েন্ট আছে, সে 10টা পয়েন্টে সলভ ক্লাস নিব, এবং সেই সাথে রিটেন পার্টও নিব ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। সো এবং আশা করবো সবাই ডিসপ্লেতে সমস্যা করতেছে না, এখন ঠিক আছে। তনিমা আক্তার আলো বলছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা শুরু করি। তো এখন যারা ক্লাসে আছো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ, আশা করছি। তো এখন দেখো, তাহলে আমরা গতকাল কি শিখেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর যে টেন্স পরিবর্তনগুলো হয়, সেটি কিভাবে হয় সেটা। যেমন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে রূপান্তর করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হয়, তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হয়, আবার পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই বিষয়গুলো কিন্তু আবার পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা হচ্ছে কি ডিরেক্ট আর ইনডিরেক্ট। আমি কিন্তু বেসিক আলোচনা গত ক্লাসে করে নিয়েছি, ঠিক আছে? এখন কিন্তু আর বেসিকের বিষয়টা আমি আলোচনা করলাম না, বুঝতে পেরেছো? নাহলে এক্সট্রা সময় যাবে।
তো এই বিষয়গুলো কিন্তু আমরা আগে জেনেছি। এখন কথা হচ্ছে দেখো ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু টেন্স অনুযায়ী হয়। প্রেজেন্ট টেন্সের প্রশ্নবোধক হতে পারে, তারপর হচ্ছে পাস্ট টেন্সের প্রশ্নবোধক হতে পারে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নবোধক হয় তাহলে সেটাকে আমরা কি পাস্ট ইনডিফিনিটের করে নেব, ঠিক আছে। তো এটাই বাস, এইটা আরেকটু চারটা তোমাদের আগে আবার দেখাইলাম। ওকে, এখন আমরা যাব হচ্ছে টেন্সের পরিবর্তনের শর্টকাট নিয়ম। দেখো এই শর্টকাট নিয়মটা কিন্তু তোমাদের আগে গতকালকে করিয়েছি, তারপর এখানে একটা চার্টের মাধ্যমে আমি দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে আমরা ওই যেটা শিখছি না যে তোমার টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, এই যে বিভিন্ন অক্সিলারি ভার্বের পরিবর্তনটা সেটা দেখবো। যদি তুমি ডিরেক্টে অ্যাম বা ইজ দেখো তাহলে ইনডিরেক্টে ওয়াজ হবে, আবার ডিরেক্টে যদি আর দেখো ইনডিরেক্টে ওয়ার হবে, আবার ডিরেক্টে যদি ওয়াজ বা ওয়ার দেখো, ওয়াজ বা ওয়ার দেখো তাহলে তাহলে কি হবে বলো তো? তাহলে এখানে একটা বিষয় আছে, এখানে হ্যাড হবে, শুধু হ্যাড হবে, তখন কি হবে? হ্যাড হবে, বুঝতে পারছো? হ্যাড হবে। সো এটা হ্যাড হবে বলতে হ্যাড প্লাস V3 হবে। হ্যাড প্লাস V3 বলতে এখানে বোঝানো হচ্ছে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ওকে, তারপর হ্যাভ হ্যাজ হলে শুধু হ্যাড হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম হলে ভার্বের যেমন হ্যাড প্লাস V3 ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হলে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে, বুঝতে পারছো? পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। দেখতে পারছো? অর্থাৎ সবকিছুই ঠিক থাকবে, বাট পরিবর্তনটা কোথায় হয়েছে? ভার্বে। সেটা আবার একটা সুন্দর চার্টের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার ডিড থাকলে হ্যাড প্লাস V3 হবে, ডিড থাকলে হ্যাড প্লাস V3 হবে কেন? কারণ ডিড হচ্ছে পাস্ট ফর্ম, তার মানে দিস ইজ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে এখানে কি পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হবে। এরপরে দেখো শ্যাল বা উইল থাকলে উড হয়, তারপর ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে, ঠিক আছে। সো এর অনেক একটা সুন্দর নিয়ম। সো এটাও চাইলে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অনেক সময় আছে টেন্সের স্ট্রাকচার আমরা মনে রাখতে পারি না, তো দেখা গেছে তোমার সম্পূর্ণ স্ট্রাকচার যদি মনে নাও থাকে, তুমি জাস্ট এই ভার্বের ফর্মুলাগুলো একটু মাথায় নিয়ে রাখবা, তাহলে তুমি ইজিলি কিন্তু এটা চেঞ্জ করতে পারবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে আমি একটু নেক্সটে যেতে পারি। তোমরা কি ক্লিয়ার? এই বিষয়টা বুঝতে পারছো? তাজিলা ইসলাম আসফি বলছে ন্যারেশনের ক্লাসগুলো স্যার লেকচার শিটে দেবেন। হ্যাঁ, যারা পেইড ব্যাচে আসো তারা লেকচার শিটটা পাবা, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছো তারা লেকচার শিটটা পাবা। পেইড ব্যাচ বলতে কি মানে ওভারঅল কোর্সটা, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের এটা আর কি। হ্যাঁ, আর যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও নাই খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। হ্যাঁ, এবং এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আমাকে পার্সোনালি ইনবক্স করতে পারো, ঠিক আছে। পেইড ব্যাচের ক্লাস কিন্তু আমাদের রোজার আগে শুরু হয়েছে, এখন তোমার কয়েকদিন পরে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে খুব শীঘ্রই। আর ঈদের বন্ধে স্যাররা এখনও অনেকেই হচ্ছে ঢাকার বাইরে আছেন, তারা আসতেছে ইনশাল্লাহ। এই সপ্তাহেই আমি ঘোষণা দেব ক্লাসের। ওকে, তো যাই হোক আমি একটু নেক্সটে যাই। এই আসল খেলাটা এখানে, এই চার্টটু অর্থাৎ তোমার হচ্ছে কি বলো ওটাকে, রিপোর্টিং ভার্বের যে ব্যবহারটা। আমরা জানি ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডিরেক্ট আর ইনডিরেক্ট, এবং প্রত্যেকটা ন্যারেশনের দুইটা অংশ থাকে। ডিরেক্ট ন্যারেশনের কয়টা অংশ থাকে? দুইটা অংশ। একটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব কোনটা? আমি যদি বলি এখানে, যেমন সর্বশেষ কমেন্ট করেছে কি ইয়াতাকুন বলছে কবে দিবেন ভাইয়া। জি ভাইয়া বুঝছি। এটা হচ্ছে কবে দিবেন বলতে, এটা আমি হচ্ছে দেখি রাতেও দেওয়ার চেষ্টা করবো, তোমাদের জানাবো। তোমাদের লেকচার শিটে অনেক কিছু আপডেট করার বাকি আছে, সেটা কাজ করতেছি, তো সবাইকে তখন জানিয়ে দেবো। যাদের ড্রাইভ লিঙ্ক আছে তারা লিঙ্কে যেও লেকচার শিটগুলো পেয়ে যাবো। এই লেকচার শিটে কিন্তু অলরেডি তোমার ড্রাইভে দেওয়া আছে। সো যারা আমাদের কোর্সে ভর্তি আসো তো পেইড ব্যাচে, তারা ড্রাইভে যেয়ে নিতে পারবা, ঠিক আছে। তো যাই হোক আমি কি যেন বলতেছিলাম, দেখো দুইটা অংশ থাকে। কয়টা অংশ? দুইটা অংশ। যেমন আমি যদি বলি এখানে, সর্বশেষ কমেন্ট করছো কে? মনে করো ওয়াজেহা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াজেহা ইসলাম মানে নতুন আপু হচ্ছে। তো আমাদের এই ক্লাসটা কিন্তু ন্যারেশনের দ্বিতীয় পার্ট। প্রথম পার্টটা তুমি না দেখলে এটা কিন্তু অনেকটা হয়তো তোমার বুঝতে অসুবিধা হতে পারে, বাট তারপরও ক্লাসটা করো, ইনশাল্লাহ তুমি সম্পূর্ণ বুঝতে পারবে আশা করছি। আর এবং পিছনে ক্লাসটা করে নিবা 2-1 দিনের মধ্যে, তাহলে প্রেজেন্টেশনটা ক্লিয়ার করতে পারবে। যেমন আমি যদি বলি এই যেমন ওয়াজেহা ইসলাম, হ্যাঁ ওয়াজেহা, আমি যদি বলি
অজেহা সেইট, অজেহা সেইট, অজেহা বলেছিল, সে কি বলছে? অজেহা বলেছিল যে আমি যদি বলি আই এম গোয়িং টু কলেজ, I am going to college. গোয়িং টু কলেজ কিন্তু হতে পারে আই এম গোয়িং, অর্থাৎ আমি কলেজে যাইতেছি, আর আই গো টু কলেজ মানে আমি কলেজে যাই, তো আমি কলেজে যাইতেছি। তো এই যে কথাটা, এই যে দেখো এখানে কিন্তু দুইটা অংশ, একটা কি অজেহা সেইট, অজেহা আমার বলেছিল, বা অজেহা সেইট টু মি, অজেহা আমাকে বলেছিল আই এম গোয়িং টু কলেজ। তো এখানে অজেহা সেইট টু মি, এই কথাটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় কি রিপোর্টিং ভার্ব। এখন অজেহা কি বলছে সেই বক্তব্য, সেই কথাটুকু হচ্ছে কি রিপোর্টিং স্পিচ। এখন এই কথাটা কে বলছে? অজেহা নিজে বলছে না, তো নিজে যখন বলবে তখন এটা হবে কি বলতো প্রত্যক্ষ উক্তি, যেটাকে আমরা ডিরেক্ট স্পিচ বলি ন্যারেশনে, তাই না? ওকে, আর এই কথাটা যখন আমি তোমাদেরকে বলবো যে অজেহা আমাকে বলেছিল সে কলেজে যাইতেছে, তখন কি পার্সন চেঞ্জ হয়ে যাবে, সে কলেজে, যখন তার কথাটা যখন অন্য কেউ বলবে তখন এটা হয়ে যাবে কি পরোক্ষ উক্তি, এবং যাকে ন্যারেশনের ভাষায় বলে কি ইনডিরেক্ট স্পিচ। ওকে, সেটাই। মোহাম্মদ সাব্বির যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সাব্বির বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং, আমি কিছুই বুঝি না। আচ্ছা, তুমি কিছুই বোঝো না ভাইয়া, কোনো সমস্যা নেই, যেহেতু ক্লাসটা শুরুর দিকে, শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই বুঝতে পারবা। আর ন্যারেশনের প্রথম পার্টের যে ক্লাসটা হয়েছে, তো আমাদের পেজেই সেই ক্লাসটা আছে গতকালকের, অবশ্যই সেই ক্লাসটা আজকে বা কালকের মধ্যে করে নিবা, অ্যান্ড এই ক্লাসটা করতে থাকো, ঠিক আছে? তাহলে দুইটা পার্ট যখন সমন্বয় করবা না, তখন পুরোপুরি তোমার ন্যারেশনে বেসিক ক্লিয়ার হয়ে যাবে, এবং আগামীকালকে প্যাসেজ ন্যারেশন পড়াবো ইনশাল্লাহ। ওকে, তো দেখো তাহলে কি এই যে দুইটা অংশ, এটা হচ্ছে স্পিচ, এটা হচ্ছে তোমার কি রিপোর্টিং ভার্ব। এখন এইটাকে যখন আমরা ন্যারেশনে চেঞ্জ করি, ন্যারেশনে কি করি? চেঞ্জ করি, তখন কিরকম বলি? তখন বলি, যেমন আমি যদি বলি, এখানে লিখি অজেহা said to me বা told me, আমি সংক্ষেপে লিখলাম told me, অজেহা আমাকে বলেছিল, কমার পরিবর্তে কি হবে? দ্যাট হবে। অজেহা আমাকে বলেছিল যে, এখন এই কথাটা কি, অজেহার কথাটা আমি যখন পরোক্ষভাবে বলবো, মানে ওর উক্তিটা যখন আমি বলবো, তখন এটা কি পরোক্ষ উক্তি হয়ে যাবে, তখন এই পার্সন চেঞ্জ হয়ে যাবে কিন্তু। অর্থাৎ আমি যখন বলবো অজেহা আমাকে বলেছিল সে স্কুলে যাবে, তাহলে আই এর পরিবর্তে পার্সন চেঞ্জে কি হবে? সি হবে, সি। তখন কি, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা কিসে রূপান্তর করতে হবে? পাস্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে হবে, তাই না? তার শির পর কি হবে? ওয়াজ, শি ওয়াজ, আর বাকি যেটা আছে সেটাই থাকবে, শি ওয়াজ গোয়িং টু কলেজ। তো এইখানে একটা বিষয় দেখো, এটা কোন টেন্সে আছে বল, এটা কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু দেখো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইড বা টোল্ড বসে রিপোর্টিং ভার্বে, তার মানে রিপোর্টিং ভার্ব কোনটা? অর্থাৎ দ্যাট এর আগের অংশ, মানে এই অংশটুকু যখন আমরা ইনডিরেক্ট করলাম, তখন এই যে অংশটুকু দেখো, এই যে অজেহা টোল্ড মি, এই অংশটুকু রিপোর্টিং ভার্ব। কিন্তু এইখানে যে চারটা আমরা দিয়েছি, সে চারটা কিসের জানো? সে চারটা হচ্ছে রিপোর্টিং ভার্ব ও ইনভার্টেড কমা এর পরিবর্তন। অর্থাৎ এইখানে দেখো সেইড ছিল, এখানে কি দিয়েছি? টোল্ড দিয়েছি। এখানে চাইলে আমি টোল্ডের পরিবর্তে যে সেইড আছে সেইডই দিতে পারতাম, অ্যাসার্টিভ সেন্টেন্স এটা দেওয়া যাবে, মানে পাস্ট ফর্মের ভার্ব হবে, বিকজ সেইড কিন্তু অলরেডি পাস্ট ফর্ম। তো তুমি সেইড টু মিও দিতে পারো বা টোল্ড মিও দিতে পারো, নো প্রবলেম। বাট তুমি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে, অর্থাৎ 12টা টেন্সে বেলায় তুমি এটা করতে পারবা। তবে যদি তোমার এই রিপোর্টিং স্পিচটা, রিপোর্টিং কিটা বলো তো? স্পিচটা যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, কিসে হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, তাহলে রিপোর্টিং ভার্বে তখন সেইট, এখানে হয়তো বলা থাকতে পারে যে অজেহা সেইট, অজেহা আমাকে বলেছিল, বা আমাকে বলেছিল, কি বলছিল যে আর ও আন্ডারস্ট্যান্ড দ্য ন্যারেশন, তুমি কি ন্যারেশন বুঝো? তখন কি প্রশ্ন করছে আমাকে, তো তখন কি হবে? তখন এটা ইনডিরেক্ট করতে গেলে তখন কি লিখবো? যে অজেহা সেইড লিখবো না, কারণ যেহেতু অজেহা প্রশ্ন করেছিল, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এটা আমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, মানে সেইডের পরিবর্তে কি হবে বলো তো? আস্কড হবে। কি হবে? আস্কড হবে, ঠিক আছে? এবং ইনভার্টেড কমা উঠে,
এবং যেমন দেখে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে কি বসে, দ্যাট বসে না, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠে বসে কি ইফ এবং হোয়াট, ডাবলএস কোশ্চেন ওয়ার্ড। তোমরা আগে একটা বিষয় আমি একটু বলি, তোমরা বেসিক যে বিষয়গুলো আমি শিখাচ্ছি সেটা একটু দেখো, এরপরে কিন্তু প্রত্যেকটা পয়েন্টের উপরে এক্সাম্পল আকারে, কুইজ আকারে সব দেখাবো কিন্তু আমি ধারাবাহিকভাবে, ঠিক আছে? তো সুতরাং চিন্তার কোনো কারণ নাই, অনেক কিছু মাথা নিয়ে অনেক কিছু ভাবার দরকার নাই, জাস্ট সিম্পল ওয়েতে যেটুকু বলি সেটুকু আগে বোঝো, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, অজেহা বলছে কেমন আছেন ভাইয়া? আমি অনেক অনেক ভালো আছি, তুমি কেমন আছো আপু? তো মোহাম্মদ সাব্বির বলছে দেয়ার ইজ আ প্রবলেম উইথ ইয়োর ডিসপ্লে। ও আচ্ছা আচ্ছা, একটু প্রবলেম হচ্ছে, মানে কেটে কেটে আসছে হয়তো বা, আমি একটু কম্পিউটারটা রিফ্রেশ দেই। ওকে, এখন আশা করছি ঠিক আছে। এখন আশা করছি ঠিক আছে। ওকে, আচ্ছা, তো তাহলে খেয়াল করো, তাহলে এখন কমার পরিবর্তে কি হবে, ইফ এবং হোয়াট হবে। এখন কথা হইছে আমরা প্রশ্ন কিন্তু দুই ভাবে করি, কয় ভাবে করি, দুই ভাবে করি। এক ভাবে করি হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে। ডাব্লিউএস কোশ্চেন গুলো কি, যেমন হোয়াট, হোয়াট হচ্ছে কি ডাব্লিউএস কোশ্চেন, রাইট? হোয়াই ডাব্লিউএস কোশ্চেন, তারপর হু ডাব্লিউএস কোশ্চেন, তাই না? এই ওয়ার্ডগুলো অর্থাৎ ডাব্লিউএস দ্বারা ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, হোয়াট ইজ ইউর নেম, হোয়াই আর ইউ গোয়িং টু হিয়ার বা গোয়িং টু দেয়ার, তুমি কেন সেখানে যাচ্ছ, হু আর ইউ, তুমি কে, বা হু ইজ হি, সে কে। তো এই যে প্রশ্নগুলো দ্বারা যদি তোমার কোনো স্পিচ, রিপোর্টিং স্পিচ থাকে, কি থাকে, রিপোর্টিং স্পিচ থাকে, তখন ইনভার্টেড কমা উঠে ওই যে দ্যাটের পরিবর্তে, কিসের পরিবর্তে, এই যে দ্যাটের জায়গাটা কি হবে, ওই যে আমরা যে ডাব্লিউএস যেটা দিয়ে প্রশ্ন শুরু করব ওই প্রশ্নটাই মূলত এখানে হবে। যদি হোয়াট দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে দ্যাটের পরিবর্তে হোয়াট হবে, যদি হোয়াই দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে দ্যাটের পরিবর্তে কি হবে, হোয়াই হবে, অর্থাৎ কমার পরিবর্তে হোয়াই হবে দ্যাটের জায়গায়, বুঝতে পারছো? সেটাই। এরপরে খেয়াল করো, এবং আরেক ধরনের প্রশ্ন কি হয়, আরেক ধরনের প্রশ্ন কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়। আমি যদি বলি আর ইউ রিডিং বা আর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, আর ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ, তো আর ইউ তাহলে কি ভার্ব দিয়ে কিন্তু প্রশ্নটা করছি আমি। তারপর বা ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ আমরা বলতে পারি কিন্তু, ঠিক আছে? তারপর হচ্ছে আমি যদি এভাবে বলি যে ডিড ইউ, আমি যদি বলি ডিড ইউ কাম বা ডিড ইউ গো উইথ হার, তুমি কি তার সাথে গিয়েছিলে, তো এই যে ডিড অর্থাৎ ভার্ব দিয়ে শুরু করছি। তো এরকম যদি ভার্ব দিয়ে প্রশ্ন শুরু হয় তাহলে কমার পরিবর্তে কি হবে, ইফ হবে, কি হবে, ইফ হবে, অর্থাৎ দ্যাটের জায়গায় ইফ হবে। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? ওকে, সো এখন দেখো, তার মানে আমরা রিপোর্টিং ভার্বে কি ব্যবহার করব, প্রশ্নবোধক যদি তোমার বাক্য হয় তাহলে আস্কড ব্যবহার করবে রিপোর্টিং ভার্বে, ওকে? এবং কমার পরিবর্তে ইফ অথবা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করব। ডাব্লিউএস কোশ্চেন কখন ব্যবহার করব, যদি প্রশ্নটা ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ ব্যবহার করব কমার পরিবর্তে। আর যদি প্রশ্নটা ডাব্লিউএস কোশ্চেন দিয়েই শুরু হয় তাহলে যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বাক্যটা শুরু হবে সেই ডাব্লিউএস কোশ্চেনটাই কমার পরিবর্তে হবে, ওকে? আচ্ছা, এখন আমরা তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি, সেইটার পরিবর্তে আস্কড হবে। এখন মনে করো যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, প্রস্তাব, এগুলো যদি বোঝায় বাক্যে, যদি আদেশ দেয় এই ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, বা ক্লোজ দ্য ডোর, দরজাটি লাগাও বা আটকাও, ঠিক আছে? ইউ মাস্ট ওবি ইউর টিচার, তোমাকে অবশ্যই তোমার টিচারকে মানতে হবে, তো এটা কি উপদেশ বোঝাইছে না? তারপর উপদেশ বোঝাইছে। আমি যদি বলি ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, তাহলে ওখানে আদেশ বুঝাইছে। তো এই যে কথাগুলো এগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স, কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়েই শুরু হয়, বাট এটা কিন্তু প্রশ্নবোধক না, এটা কিন্তু কি প্রশ্নবোধক বাক্য না কিন্তু, ঠিক আছে? এবং এইখানে মূলত কি থাকবে, আদেশ থাকবে, উপদেশ থাকবে, নিষেধ থাকবে, অনুরোধ থাকবে। এখন কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তোমার
আদেশ বুঝায়। কি বুঝায়? আদেশ বুঝায় যে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে মানতে হবে। আদেশ বুঝালে তখন এই যে রিপোর্টিং ভার্বটা, যেমন ও যে মনে করেন এখানে বলা হয়েছে কি যে ওয়াজেহা সেইড টু মি, ওয়াজেহা আমাকে বলেছে, কি বলছে সে, যে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে মানতে হবে। ইউ মাস্ট কেয়ার ইউর প্যারেন্টস, তোমাকে অবশ্যই তোমার পিতামাতাকে কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। তো এই বাক্যটা কি আদেশ দিছে না উপদেশ দিছে? উপদেশ দিছে। তখন কি ওয়াজেহা সেড টু মি, এই অজেহা যখন আমরা এটা পরিবর্তন করতে যাব ইনডিরেক্টে, তখন অজেহা সেইড টু এর পরিবর্তে কি হবে বলো তো? রিপোর্টিং ভার্বে ইনভার্টেড করতে গেলে তখন উপদেশে কি হবে? অ্যাডভাইসড হবে। তখন হবে কি অজেহা অ্যাডভাইসড মি, অজেহা অ্যাডভাইসড মি দ্যাট, তারপর বাকি অংশটুকু, বাকি যে সেন্টেন্সটা আছে সেটা হবে। এবং এটা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে এটা, এবং এটা নিয়ে কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল আকারে আমি সামনে দেখাবো। প্রত্যেকটা এক্সাম্পলের আবার কুইজও রাখছি, বুঝতে পারছো? যেমন গত ক্লাসে তোমাদের যেটা করিয়েছি ইনশাআল্লাহ। তো এরপরে যদি ওই অংশটুকু অর্থাৎ সেড টুর পরিবর্তে কি হবে? উপদেশ বুঝাইলে অ্যাডভাইসড হবে। যদি আদেশ বোঝায় অর্ডার হবে। যদি নিষেধ বোঝায় তাহলে কি হবে? ফরবেইড হবে। ডু নট গো হিয়ার, এখানে যেও না, বা ডু নট গো দেয়ার, সেখানে যেও না, এটা কি বলছে? নিষেধ করছে। তাহলে তখন কি আমি যদি বলি যে আবির সেড টু মি, আমাকে বলেছিল ডু নট গো দেয়ার, সেখানে যেও না, তখন এটা কি তোমার হচ্ছে তোমার ইন্টারেক্ট করতে গেলে কি বলবো? যে আবির ফরবেইড মি, আবির আমাকে নিষেধ করছে দ্যাট ডু নট গো দেয়ার, মানে সেখানে যেতে নিষেধ করছে। সো নিষেধ হলে ফরবিড। অনুরোধ যদি বোঝায় তাহলে কি রিকোয়েস্টেড হবে? প্লিজ গিভ মি ইউর পেন, এটা কি রিকোয়েস্ট করা। তো এরপরে যদি প্রস্তাব বোঝায় তাহলে কি হবে? প্রপোজড। রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়, কি হবে? প্রপোজড হবে। তো আশা করছি বুঝতে, জাস্ট এই কয়টা একটু খেয়াল রাখলে বাকিগুলো কিন্তু খুবই পানির মতো সহজ, খুবই পানি, আর কোনো চেঞ্জ নেই। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা চেঞ্জ আছে, অর্থাৎ সেটা টেন্সগত চেঞ্জ। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি যদি বলি ডিড ইউ গো, তা ডিড ইউ গো এই সেন্টেন্সটা কি পাস্ট টেন্সে আছে না? তো পাস্ট ইনফিনিট টেন্সে আছে। এটা কিসে রূপান্তর করতে হবে? পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে, তাই না? পাস্ট পারফেক্টে রূপান্তর করতে হবে। আচ্ছা, মোহাম্মদ আকাশ ইসলাম বলছো, মোহাম্মদ সাব্বির তুমি শুধু পণ্ডিতি করো। আচ্ছা আকাশ, তুমি হয়তো বিরক্ত হয়েছো। আসলে বিরক্ত হওয়ার কিছু নাই, যেহেতু একটা ভালো জিনিসই তোমাকে মেনশন করেছে। হ্যাঁ, সুতরাং এখানে বিরক্ত হওয়ার কিছু নাই। তুমি ভালো লাগলে করতে পারো, নাও করতে পারো, বাট আলটিমেটলি এটা তোমার জন্য ভালো হবে। তুমি যেখানে পড়ো না কেন, বাট এই পড়াটা একটু সবার থেকে ভিন্ন হবে। ইনশাল্লাহ ন্যারেশন নিয়ে তো তোমাদের অনেকেই জড়তা থাকে। সো ক্লাসটা করো, ইনশাল্লাহ আশা করছি তোমার অনেক ভালো লাগবে। ঠিক আছে? সো আচ্ছা, তো এটা বুঝলাম। এরপরে দেখো, যদি অপটেটিভ সেন্টেন্সটা কি? ইচ্ছা প্রার্থনা। অপটেটিভ সেন্টেন্সটা কি? ইচ্ছা প্রার্থনা, মানে আমার ইচ্ছা, আমি যদি একটু আমার ইচ্ছা, আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতাম তাহলে ইসরায়েলকে উড়িয়ে দিতাম। ঠিক আছে? সো এরকম ইচ্ছা যদি বোঝায় বা প্রার্থনা যদি বোঝায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ইনভার্টেড অর্থাৎ রিপোর্টিং ভার্বটা পরিবর্তনে কি হবে বলতো? উইশড হবে এবং প্রেইড হবে। উইশড হবে এবং প্রেইড হবে। ওকে, ক্লিয়ার আশা করছি। এরপরে দেখো এসক্যালামেটরি সেন্টেন্স। এসক্যালামেটরি সেন্টেন্সটাও কিন্তু আমরা খুব সহজে চিহ্ন, অর্থাৎ এসক্যালামেশন চিহ্ন যদি থাকে, এসক্যালামেশন চিহ্ন সেন্টেন্সে, তাহলে বুঝতে পারবো দিস ইজ এসক্যালামেটরি সেন্টেন্স। তো এসক্যালামেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা কি হবে বলো তো? এসক্যালেমড উইথ জয় অথবা এসক্যালেমড উইথ সরো। মনে হয় আমি যদি বলি হুররে উই হ্যাভ ওন দ্য গেম, তখন কি হবে? এসক্যালেমড উইথ জয়, রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়, মানে সেড টু এর পরিবর্তে এসক্যালেমড উইথ জয় হবে। আবার যদি দুঃখ বোঝায়, অ্যালাস, হায় কপাল, আই লস্ট মাই ফোন, আমি আমার মোবাইলটি হারিয়ে ফেলেছিলাম, তখন কি হবে? এসক্যালেমড উইথ সরো। এসক্যালেমড উইথ সরো। ওকে, তো এরপরে কমার পরিবর্তে কিন্তু সবগুলো দেখো, শুধু কমার পরিবর্তে, ইনভার্টেড কমার পরিবর্তে কি অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট হয়, অপটেটিভ সেন্টেন্সে দ্যাট হয়, এসক্যালামেটরি সেন্টেন্সেও দ্যাট হয়। শুধু ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফ এবং ডাবলএস কোশ্চেন হয়। তার মানে বাকিগুলো কিন্তু কমার পরিবর্তে কি চারটা সেন্টেন্স সব একই, অর্থাৎ দ্যাট হবে, আর শুধু ইন্টারোগেটিভটা একটু পরিবর্তন।
আর ভার্ব যেটা হবে সেটা কিন্তু আমি এখানে সুন্দর মতো চার্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি। সুতরাং সবাই একটু কি করতে পারো, স্ক্রিনশট নিতে পারো, আর তোমরা যদি আগে থেকে লিখে রাখতে পারো তাহলে তো অনেক ভালো আর কি। সো বিষয়টা কি ক্লিয়ার কিনা একটু আমাকে তোমরা একটু জানালে আমি খুশি হব। একটু দ্রুত জানাও সবাই, যারা ক্লাসে আছো একটু অনুরোধ করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করছি ক্লাসে থাকবে। সবাই একটু জানাও। এর মধ্যে আমি একটু পানি খেয়ে নেই, এক তোমাদের জন্য 40 সেকেন্ড বিরতি। একটু পানি খেয়ে নিচ্ছি, একটু সবাই একটু জানাও আমাকে, ওকে? আর সবাইকে অনুরোধ করছি প্লিজ কেউ ক্লাস থেকে বের হয়েও না, ওকে? সবাই ক্লাসে জয়েন থাকো এবং সবাই একটু জানাও সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছো বিষয়টা। হ্যালো, হ্যাঁ আচ্ছা, তোমরা একটু সবাই জানাও আমাকে। আচ্ছা দেখো, হ্যাঁ অবশ্যই রিপিট করবো, সমস্যা নেই। তবে একটা বিষয় তোমাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা কি জানো, মানে আমি বলছি তোমাদের যখন যেটা বুঝাবো জাস্ট ওইটুকু মাথায় নেবা। দেখো এই বিষয়টা প্রাথমিকভাবে একটু তোমাদের ধোঁয়াশা থাকবে 100%, কিন্তু এইটা ক্লিয়ার হবে কেন, কারণ আমি প্রত্যেকটা যেমন অর্ডারের উপর আলাদা আমি একটা কিন্তু এক্সাম্পল রাখছি, আবার সেটার আবার একটা কি আছে, কুইজও আছে। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আবার আমি বিস্তারিত আকারে একটু পরে বুঝাবো, বুঝতে পারছো? জাস্ট চারটা তোমাদের বেসিকভাবে ধারণা দিয়েছি, পরবর্তীতে যখন এই বিষয়টা নিয়ে আবার পুনরায় একটু বিস্তারিত আলোচনা করব তখন তোমাদের জন্য কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? সেটাই। পরবর্তীতে যখন এই অজেহা বলছো, আচ্ছা, ওকে। তারপর ইয়াতাকুন বলছো ক্লিয়ার ভাইয়া, তিশা আক্তার বলছো ক্লিয়ার, তাজিলা আসফি বলছো ক্লিয়ার, তারপর হচ্ছে তোমার তনিমা আক্তার আলো বলছো ক্লিয়ার, মেহেরিন ইসলাম আফরা বলছো ক্লিয়ার, তারপর হচ্ছে মেহেরজান বলছো ভাইয়া আরেকবার রিপিট করলে ভালো হতো, তারপরে হচ্ছে ওয়াজেহা ইসলাম বলছো জি বুঝছি ভাইয়া, ওকে দ্যাটস গুড। আচ্ছা যাক, একজনের একটু সমস্যা হয়েছে, সমস্যা নেই, আমি সেটা বুঝিয়ে দেবো। দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ন্যারেশনের দুইটা অংশ থাকে, একটা রিপোর্টিং ভার্ব, একটা রিপোর্টিং স্পিচ। যেমন এই যে যেমন ওয়াজেহা সেড টু মি, বা হতে পারে খানজাহান আলী সেড টু মি, বা হতে পারে আরিফ সেড টু রেক্সোনা। এই যে সেইট এরপরে কিন্তু ইনভার্টেড কমা থাকে না ন্যারেশনে, ইনভার্টেড কমার পরে কিন্তু একটা সেন্টেন্স যুক্ত থাকে, অর্থাৎ এই যে বক্তা আছে অজেহা সেড টু মি, অজেহা আমাকে বলেছিল, আমাকে কি বলছিল, এই বক্তব্যটাই হচ্ছে কি রিপোর্টিং স্পিচ, এই যে স্পিচটা। এখন কথা হচ্ছে রিপোর্টিং, এখানে আমি যেটা শিখাচ্ছি তোমাদের, এই শিখাচ্ছি হচ্ছে মূলত রিপোর্টিং ভার্বটা, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কেন, এই অংশটুকু রিপোর্টিং ভার্ব, এই অংশটুকু রিপোর্টিং ভার্ব হলেও মূলত ভার্ব হচ্ছে কি সেড টু, এইটা হচ্ছে ভার্ব, আর অজেহা হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট। তো এই
প্রত্যেকটা কিন্তু ন্যারেশনে ইন্টারেক্ট করতে গেলে এই মূলত তোমার রিপোর্টিং ভার্বটা কি হয়, পরিবর্তন হয়। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর জায়গায় সেট টুই হয়, অথবা তুমি টোল্ড দিতে পারো, কিন্তু তোমার এই ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরির ক্ষেত্রে চেঞ্জ আছে। অর্থাৎ এই সেন্টেন্সটা, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা, রিপোর্টিং কিটা, স্পিচটা যদি তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে এই রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বটা কি হবে, পরিবর্তন হবে, সেট টু পরিবর্তে আস্কড হবে। আবার এই রিপোর্টিং স্পিচটা বা এই বক্তব্যটা যদি তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সেটা যদি আদেশমূলক সেন্টেন্স হয়, তাহলে সেটা হবে কি বলতো, তাহলে এই সেট টুর পরিবর্তে অর্ডারেড হবে। আবার যদি উপদেশমূলক হয় তাহলে অ্যাডভাইসড হবে। তো এরকম অবজেক্টিভ সেন্টেন্স হলে তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশড হবে। এবং কমার, ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সে জানি আমরা এই দ্যাট বসে, তাই না, দ্যাট বসে। কিন্তু তোমার অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি সব সেন্টেন্সের বেলায় কিন্তু দ্যাট বসে, বাট পরিবর্তনটা কোথায়, শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। অর্থাৎ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে কমার পরিবর্তে, এই যে দ্যাট বসাই না আমরা কমার পরিবর্তে, ঠিক কমার পরিবর্তে তখন কি হবে, ইফ হবে। আবার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, অর্থাৎ হোয়াট দিয়ে শুরু হোক, হাউ দিয়ে শুরু হোক, হু দিয়ে শুরু হোক, হোয়াই দিয়ে শুরু হোক, তাহলে ওই ডাব্লিউএস কোশ্চেনটাই কমার পরিবর্তে হবে। যদি হোয়াট দিয়ে শুরু হয় তাহলে কমার পরিবর্তে হট হবে, যদি হু দিয়ে শুরু হয় তাহলে এখানে হু হবে, ঠিক আছে, এরকম। তো এখন কথা হয়েছে, তোমরা হয়তো এইটা বুঝতে পারতেছো না যে আসলে কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কেমনে আমরা অবজেক্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি এই সেন্টেন্সগুলোকে আসলে চিনবো, এটা হচ্ছে মূল বিষয়, তাই না? ওকে, সমস্যা নেই, সেটা আমরা একটু পরেই আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, আকাইদ হাসান আকাশ, গুড মর্নিং ভাইয়া। আচ্ছা, এখন তুমি যে গুড মর্নিংটা দিচ্ছ, গুড মর্নিংটা দেওয়ার কারণটা কি? হ্যাঁ, আকাশ, আমার তোমার প্রতি যে একটা সন্দেহ আমার জাগছিল সেটার, আচ্ছা মেহের জাহান, সমস্যা নেই, এটা ফার্স্ট পার্ট করতে না পারলেও আমাদের এই পেজে আজকের ক্লাসের আগের গতকালকের ক্লাসটা কিন্তু আমাদের পেজেই আছে, সেটা করবা, সেটা তুমি এই ক্লাসের পরেও করে নিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু অবশ্যই করবা। কালকে যেহেতু প্যাসেজ নারেশন করাবো, সেহেতু এই দুইটা ক্লাস অবশ্যই তোমাকে কালকের দিনের মধ্যে শেষ করে নিতে হবে, তাহলে তুমি প্যাসেজ নারেশনটা বুঝবা, বুঝতে পারছো? একটু হেলাফেলা করবা, কিচ্ছুই বুঝবা না, আবার পিছনে পড়ে যাবা। আচ্ছা আকাশ, তুমি গুড মর্নিংটা আমাকে কেন জানালা, একটু আমাকে একটু ব্যাখ্যা করবা, ঠিক আছে? তোমার জন্য কি, তুমি কোন দেশে আছো আমাকে সেটাও জানাবো, বুঝতে পারছো? তুমি কোন দেশে আছো সেটাও একটু আমাকে জানাবা। ওকে, তাহলে আমরা চলে আসলাম কোথায়, এখন আমরা দেখব হচ্ছে এখন আমরা সরাসরি প্রত্যেকটা সেন্টেন্সের, অর্থাৎ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখেছি গতকালকে, এখন আমরা ইন্টারোগেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি আর ইম্পারেটিভ এই চারটা সেন্টেন্স শেষ করব আজকের ক্লাসে। তো প্রথমেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে শুরু করব, এবং এটা যত বেসিক, অর্থাৎ এখন একটা জিনিস তোমাদেরকে কিন্তু গতকালকেও ক্লাসেও বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স মূলত 12টা টেন্সের উপর ভিত্তি করে হয়ে থাকে, সেটা শিখতে একটু টাইম লেগেছে, বাট এখানে ওই একটা সেন্টেন্স শিখতে যত টাইম লেগেছে এই চারটা সেন্টেন্স শিখতে ততটা টাইম লাগবে না, বুঝতে পারছো? সো কারণ প্রত্যেকটা সেন্টেন্সের কয়টা, দুইটা করে ফর্মুলা, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের কয়টা ফর্মুলা ছিল, প্রায় 10 থেকে 12টা ফর্মুলা। ওকে, সো যাই হোক আমরা একটু দেখি। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই যে দেখো একটা স্ট্রাকচার লেখা আছে, বাট এটা আমরা ওভাবে দেখবো না, আমরা একটু সরাসরি এক্সাম্পলে আসি। আমি যদি দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, হি সেড টু হিজ ফাদার, অর্থাৎ সে তার বাবাকে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। এখন তুমি একটা বিষয় একটু খেয়াল করো তো, এটা কোন সেন্টেন্সে আছে বলো তো, এটা কোন সেন্টেন্সে আছে? এটা কি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি নাকি ইন্টারোগেটিভ? খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাই, যেহেতু প্রশ্নবোধক আছে, কি আছে, প্রশ্নবোধক আছে, সেহেতু এটা অফকোর্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। অফকোর্স কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা রূপান্তর করতে হলে কি করতে হবে বলো তো?
দুইটা জিনিস আমার চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে তোমার কি এই এটা কোন টেন্সে আছে দেখো, হোয়াট আর ইউ ডুইং, এটাকে যখন আমরা অ্যাসার্টিভ চিন্তা করব তখন কি তখন কি হবে, ইউ আর ডুইং, তুমি করতেছো, ইউ আর ডুইং, এভাবে চিন্তা করতে হবে। আচ্ছা এই বিষয়টা আমি একটু পরে দেখাচ্ছি। যাই হোক, এখন আমরা একটু আসি তাহলে, যেহেতু এটা ইন্টারোগেটিভ বলছে তাহলে আমাদের প্রথম শুরুটা করবো কোথা থেকে, রিপোর্টিং ভার্ব থেকে। এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই অংশটুকু রিপোর্টিং ভার্ব হলেও বাট এই হি হচ্ছে সাবজেক্ট আর হিজ ফাদার হচ্ছে অবজেক্ট, তার পরিবর্তনটা হবে মূল ভার্ব যেটা এই সেট টু এর মধ্যে। তাহলে আমরা কিন্তু আগেও বলছি যে তোমার রিপোর্টিং স্পিচটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বটা কি সেট টুর পরিবর্তে কি হবে, আক্সড হবে। কি হবে, আক্সড হবে। সেহেতু কিন্তু এখানে সেভাবেই বলা হয়েছে যে হি আক্সড হিজ ফাদার, সে তার বাবাকে প্রশ্ন করেছিল। সে তার বাবাকে কি করছিল, প্রশ্ন করছিল। তো একটা বিষয় তোমাদের মাথায় রেখে দিতে হবে সব সময়ের জন্য, যে ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ মানে যে কোনো লেভেলেরই সেন্টেন্সটা হোক না কেন, যখন আমরা ইনডিরেক্ট করব, কি করব, ইনডিরেক্ট করব, তখন আর কিন্তু ইন্টারোগেটিভ থাকবে না। তখন কি থাকবে না, প্রশ্নবোধক থাকবে না। তখন কি থাকবে না, বিস্ময়সূচক এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন থাকবে না। তখন ওইটা সব অ্যাসার্টিভ হয়ে যাবে। সব কি সেন্টেন্স হয়ে যাবে, অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যাবে। কিভাবে রূপান্তর হবে আমি বিষয়টা তোমাকে ক্লিয়ার করছি, বিষয়টা তোমাদের একটু ক্লিয়ার করছি। দেখো প্রথমে আমরা কি বলছি এখানে, হি আস্কড হিজ ফাদার, এ পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা বলছিলাম ইনভার্টেড কমা উঠে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, দ্যাট হয়। বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, দুইটা জিনিস। এই যে কমা উঠে, আমি একটু যে তোমাদের একটু আরো সুন্দর মতো দেখাই, এই যে কমা আছে, এই কমা উঠে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, ইফ অথবা WH ওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা কি দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে যদি শুরু হতো, যদি WH হোয়াট বা হু বা হাউ এগুলো যদি না থাকতো, তাহলে অবশ্যই কমার পরিবর্তে কি হইতো, ইফ।